আমাদের সেনা হলো গণসেনা, এটা আমাদের ফ্যামিলির পার্ট, যে আমাদের অস্তিত্বের পার্ট হলো যে সেনাবাহিনী, সেটার সাথে আমাদের একটা ইমোশনাল সম্পর্ক আছে। আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি যে সমস্ত কথাবার্তা বলে বিগত সময় ধরে, এগুলো সবাই যে খুব সিরিয়াসলি নেয় সেটা আমার মনে হয় না। ফলে তার বক্তব্য ধরে সিরিয়াসলি আলোচনা করাটা কতখানি মানে আপনার ধরেন যে কাজের হবে সেটা নিয়ে আমার একটা সন্দেহ আছে। তো পাটোয়ারি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে এবং সেই কথাগুলোর মিনিং কি হয় এটা যদি পরে ও নিজেই শোনেন উনি, তাহলে উনি আরও ভালো বুঝতে পারবেন বা পরবর্তী বক্তব্য হয়তো আরও ডেভেলপ করতে পারবেন। কিন্তু যেহেতু রাজনীতিবিদরা অনেক সময় অনেক বক্তব্য দেয়, সেই বক্তব্যগুলোর আলোকেই জনগণের কাছে তার রাজনৈতিক অবস্থান কিন্তু মূল্যায়িত হয় বা প্রতিষ্ঠিত হয় বা গ্রহণযোগ্যতা পায় বা রিজেক্টেড হয়, হ্যাঁ, বা বাতিল হয়ে যায়। সেদিক থেকে আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। শুধু এই শোনা, এর আগে পরে আরো অনেকগুলো বক্তব্য রাজনৈতিক দলের নেতাদের অনেক ফলে টোটালি আমি মনে করি যে এনসিপি আমার মনে হয় যে একটা ট্রায়াল এন্ড এররের কন্ডিশনের মধ্যে আছে। যে আচ্ছা নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে যে এটা জনগণ বিচার করবে, আবার আরেকজন একটা বলতেছে, আবার বিভিন্ন ভাবে বলতেছে, যে ফলে তারা একটা আপনার এনসিপি তো অনেকেই তারা বলছেন যে এগুলো তার ব্যক্তিগত বক্তব্য, এনসিপির বক্তব্য না। ফলে এনসিপির বক্তব্য না, আবার এনসিপির গুরুত্বপূর্ণ নেতা, ফলে এনসিপির পলিসিটা এখানে বোঝার ব্যাপার আছে। আমার কাছে যতটুকু মনে হয়, আমি তো এনসিপির কেউ না, কিন্তু বাইরের থেকে যেটা মনে হয়, এনসিপি যেহেতু একটা নতুন রাজনৈতিক দল, তাকে একটা মানে স্ট্রং পলিটিক্যাল পার্টি হিসেবে গড়ে উঠতে হবে। গড়ে উঠবার ক্ষেত্রে কোন ধরনের নেতৃত্ব আসলে যোগ্য, সেইটা এই পরীক্ষাগুলোর মধ্য দিয়ে যাচাই হয়ে যাচ্ছে। ফলে যারা উল্টাপাল্টা কথা বলার মধ্য দিয়ে নিজেদের ক্রেডিট বা ক্রেডিবিলিটি হারাচ্ছে, তারা কিন্তু অ্যাট দ্য সেম টাইম আগামী দিনে এনসিপিতে তাদের যে অবস্থান সেটাও নষ্ট করতেছে, শুধু জনগণের কাছে না। ফলে যেহেতু এখনকার যে অবস্থানটা এনসিপি নেতাকর্মীদের, যার যে পজিশন, এটি চূড়ান্ত না, এটা নতুন ফরমেশন, এটা আরও ধরেন একটা জায়গায় যাবে, হ্যাঁ, পার্টি যত সময় যাবে, যত তার ধরেন জনগণের সাথে এঙ্গেজমেন্ট বাড়বে, যোগ বিয়োগ হবে আর কি। তো সেদিক থেকে আমি মনে করি এই ধরনের বক্তব্যগুলো এনসিপির দিক থেকে, যেহেতু ধরেন এনসিপি কিন্তু ধরেন খুব যে প্রতিবাদ করে, খুব যে আপনার ইয়ে করে, তাও করে না। কেন করে না? আবার যে সমর্থন করার মতো ব্যাপার আছে তাও তো নাই কথাবার্তাগুলোর মধ্যে। তাহলে এনসিপি এটা মনে হয় যে নিজ দায়িত্বও ধ্বংস হয়ে যাক কথাবার্তা বলে এরকম একটা পজিশন নিচ্ছে, যে যা বলতেছে এটা জনগণে বিচার করে নিবে। এটা একটা, এটার জন্য এইসব বক্তব্যের কারণে আসলে নিজেরা ক্ষতি করছে কিনা এটাও তো একটা, সেটাই বলতেছি আমি। হলেও নিজের ক্যারিয়ারটাই তো নষ্ট করতেছে, জনগণ একটা বাজে ধারণা তৈরি করতেছে তার সম্পর্কে, তার দল খানিকটা এফেক্টেড হচ্ছে। কিন্তু দল যেহেতু মনে করতেছে তার আগামী দিনে তার রাজনীতিটা লম্বা সময় ধরে করতে হবে, ফলে এখন এই ধরনের বক্তব্য, এই ধরনের পজিশন নেওয়ার মধ্যে দিয়ে জনগণ তাদের জাজ করে ফেলুক, ওই ক্যারেক্টারগুলো নিজেরাই পার্টির মধ্যে আন্ডারমাইন হয়ে যাক বা পিছিয়ে পড়ুক, ফলে যাতে মূল নেতৃত্ব, ভালো নেতৃত্ব, যোগ্য নেতৃত্বগুলো সামনে আসতে পারে। ফলে পার্টির মধ্যে এরকম একটা প্রসেসের ব্যাপার থাকতে পারে। অন্যদিক থেকে সেনাবাহিনী দেখেন, 5 তারিখের পরে সেনাবাহিনীর সবচেয়ে বিউটিফুল কাজ যেটা করছে সেটা কি জানেন? সেটা হলো পাবলিকের বিক্ষোভটাকে চ্যানেলিং করার একটা ব্যবস্থা করছে। কারণ আওয়ামী লীগ কি বলছিল, 5 লাখ থেকে 10 লাখ খুন হবে। এখন আওয়ামী লীগ করাটা অন্যায়, আওয়ামী লীগ একটা ব্রুটাল ফেসিবাদ এখানে চাপাইছে, কিন্তু তাই বলে জনবিক্ষোভের মধ্যে এতগুলো মানুষের একটা মর্মান্তিক মৃত্যুর মতো ঘটনা, এটা তো গৃহযুদ্ধের কন্ডিশন তৈরি হইতো। কারণ এগুলোর তো পরিবার আছে, এই মানুষগুলোর তো পরিবার আছে, কোনো না কোনোভাবে তো কানেক্টেড। আবার বিএনপি, জামাত, এনসিপির পরিবারের লোকজনের সাথেও কানেক্টেড। ফলে আওয়ামী লীগ তো আমাদের ইন্টিমেট এনিমি। ফলে এখানে যদি এরকম একটা ইন্টিমেট এনিমি যদি এরকম একটা গণহত্যার শিকার হইতো, এবং সেটা হইতো, সেটা সম্ভাবনা আওয়ামী লীগ নিজেই তো ঘোষণা দিয়েছে, সেটা যে হইল না, সেই ক্ষোভটাকে চ্যানেলিং করে দিয়ে ইট কাটের উপর দিয়ে যে দিল, এইটা আমি মনে করি যে সেনাবাহিনী খুবই ওয়াইজ ডিসিশন নিয়েছে। তো ওই সময় গণভবন খুলে দেওয়া, মানুষ যাওয়া, ভাঙচুর করা, যত ক্ষোভ ছিল সব ইট কাটের উপর দিয়ে গেল, মানুষের জীবন রক্ষা হলো। এটা মনে করি বিউটিফুল ব্যাপার। সেই সাথে 5 তারিখের পর 3টা দিন অনেকটা প্রশাসন ছাড়াও ছিল, প্রশাসন ছাড়া অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। রাজনৈতিক দলগুলো সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, কিন্তু আমি বলতে পারি সেনাবাহিনী এখানে এই যে জনগণের এরকম বিপুল বিক্ষুব্ধ অবস্থাটাকে চ্যানেলিং করা, এইটা একটা টাফ ব্যাপার ছিল। ঘনবসতির দেশ, আপনি দেখেছেন, হ্যাঁ, গণভবনে এখানে মানুষের মানে পা রাখার জায়গা ছিল না, হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ সেখানে গেছে। তো ফলে এইটা যদি ধরেন বাড়ি বাড়ি লুটপাট শুরু হইতো, বাড়ি বাড়ি যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর তারা গণভবন না দিয়ে তারা যদি যেখানে যার হাতের কাছে আওয়ামী লীগ আছে মারা শুরু করতো, তাহলে আপনি চিন্তা করেন দেশের অবস্থাটা কোথায় যাইতো। কিসের 8 তারিখে সরকার, কিসের শপথ, হ্যাঁ, এটা তো কারবালার মতো অবস্থা। ফলে এখানে আমি একটা পয়েন্টটা শেষ করি, ফলে সেনাবাহিনী এটা, এই জন্য সেনাবাহিনীকে আলাদাভাবে কখনো ধন্যবাদ দেওয়া হয়নি। মনে করি এটা সেনাবাহিনী ক্রেডিট পায়। আবার এট দ্য সেম টাইম বিগত 15 বছরে আমাদের অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস হয়েছে, সেনাবাহিনীর মধ্যেও কিছুটা তো সমস্যা হয়েছে, এটারও সংস্কার দরকার।
সেনাপ্রধান নিজেও বলছেন যারা অপরাধী তাদের চিহ্নিত করার ব্যবস্থা করা হবে, করা হচ্ছেও, সেটা হওয়াটা খুবই জরুরি। আর এট দ্য সেম টাইম সেনাবাহিনী তার বক্তব্যে একটা এই কথাই বলেছেন, সেনাবাহিনী কি এটা আমাদের বুঝতে। দেখেন বাংলাদেশের সেনাবাহিনী আমাদের জাতীয় আবেগের ব্যাপার। সেনাবাহিনী আমরা টপ করাপ্ট অফিসারদের কথা বলছি না, ইভেন এই 15 বছরেও আমরা সাধারণ সৈনিকদের উপরে জনগণ আস্থা হারায়নি। টপদের উপরে বিরক্ত ছিল, আজিজ টাইপের লোকজনকে আমরা দেখছি, দেখা বিরক্ত হয়েছে মানুষ। কিন্তু আমি বলতেছি ইন জেনারেল সেনাবাহিনী সৈনিক তাদের সাথে বাংলাদেশের মানুষের যে একটা ইমোশনাল সম্পর্ক, এটা কেন ইমোশনাল সম্পর্কটা হলো আমরা মনে করি আমাদের সেনা হলো গণসেনা, এটা আমাদের ফ্যামিলির পার্ট। সেনাবাহিনীকে আমরা কখনো বিচ্ছিন্নভাবে, এটা পাকিস্তান আর্মিকে যেভাবে দেখা হয়, অন্য দেশের আর্মিকে যেভাবে দেখা হয়, আমরা ওইভাবে কখনো দেখি না। আমরা দেখি এটা হলো আমাদের সার্বভৌমত্ব, আমাদের যে অবস্থান, আমাদের যে টিকে থাকা, আমাদের যে এক্সিস্টেন্স, এইটার একটা এন্টিটি আকারে আমাদের আপনার কি বলবো যে আমাদের অস্তিত্বের পার্ট হলো যে সেনাবাহিনী, সেটার সাথে আমাদের একটা ইমোশনাল সম্পর্ক আছে। ফলে আপনি রাজনীতি করেন যাই করেন, কিন্তু আমাদের এখানে এক ধরনের সুশীলতা, এক ধরনের বুদ্ধিজীবিতা তৈরি হয়েছে। কথায় কথায় এন্টি সেনাবাহিনী পজিশন নিতে হবে, সেনাবাহিনী মানে জালেম, স্বৈরাচার, বুট পাড়া দেয়, এই যে বামপন্থী সাইকেল থেকে তৈরি হয়েছে। এই যে এটা হলো আপনার স্ট্যালিন আমলের যে সেনাবাহিনী দেখা, বা এরশাদের সেনাবাহিনীকে দেখে যে হোলসেল সেনাবাহিনীকে একটা স্বৈরাচারী ভাবে আপনার তকমা দেওয়ার যে একটা সাহিত্যিক প্রচেষ্টা, এইটা বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের একটা গণসেনা লাগবে যে যেন সেনাবাহিনীর সাথে এই যে আবেগের সম্পর্ক, এটা বলে শেষ করি। এই আবেগের সম্পর্কটা কিভাবে তৈরি হয়? আবেগের সম্পর্কের বেসিসটা হইলো যে সেনাবাহিনী সমস্ত কিছু আমি সমর্থন করি এরকম না। সেনাবাহিনীর আবেগের বেসিসটা তৈরি হয় তার মোরাল স্পিরিটের কারণে। আমরা মনে করি আমাদের সেনাবাহিনী অন্যায় করতে পারে না, আমরা মনে করি এই সেনাবাহিনী আমাদের উদ্ধার করবে, যখন সবকিছু ফেল করতেছে যে কোনো দুর্যোগ উদ্ধার করবে, আমরা মনে করি এই সেনাবাহিনী সবার আগে জীবন দিয়ে হলে আমাকে আগলায় রাখবে। এই যে সেনাবাহিনীর প্রতি আমার একটা মেসেনিক ট্রাস্ট, এটা আমাদের সন্তান তুল্য, একটা রাষ্ট্র, একটা দেশ, এটা যদি তার ধরেন বৃদ্ধ পিতা মাতা হয়, সেনাবাহিনীকে সে মনে করতেছে তার সেই সক্ষম জোয়ান ছেলেটা যে সবকিছুতে আগলায় রাখবে তাকে, হ্যাঁ, সমস্ত ঝড়ের মধ্যে বুক পাইতে দাঁড়াবে। এইরকম একটা জায়গা থেকে সেনাবাহিনীকে আমরা ব্যক্তি আকারে দেখি না, কিন্তু আমরা একটা প্রতিষ্ঠান আকারে তার সাথে আমি পার্সোনালি মনে করি, বাংলাদেশে আমি সাধারণ মানুষের সাথে কথা বলে দেখছি, তারা এই ইমোশনাল সম্পর্কটা ফিল করে। সেদিক থেকে এই সেনাবাহিনীর এই ইমোশনাল সম্পর্কটা বজায় রাখার জন্য, এই ইমোশনাল হেলথটা রক্ষা করার জন্য এক নাম্বার কাজ হলো তার মোরাল এবং স্পিরিচুয়াল হাইটটাকে বাড়ানো। এটা যত বাড়াবেন আপনি, যত উন্নত করবেন, এই ইমোশনাল সম্পর্কটা তত হেলদি হবে, তত স্ট্রং হবে।